এনিউ স্টাডি হাবে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম, প্রভাষক ইংরেজি বিভাগ, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত ক্লাসে এখানে আসছি সেটি হচ্ছে যারা ডিগ্রি তৃতীয় বর্ষে কম্পালসরি ইংলিশ যাদের সাবজেক্ট রয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা সকল বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে নন মেজর ইংলিশে পড়ছো, তোমরা নন মেজর ইংলিশ কোর্সের জন্য, তাদের জন্য আজকের এই টপিকটি আমাদের এখানে কাজে লাগবে। আমরা এনিউ স্টাডি হাব সকল শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ অথবা যে বর্ষই হোক না কেন তাদের সকলের জন্য আমাদের লাইভ কোর্স, আমাদের সাজেশন কোর্স এবং আমাদের সকল ধরনের নোটস তোমরা এখান থেকে নিয়মিতই পাবে। তাই আমাদের এনিউ স্টাডি হাবের সাথেই থাকো। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অল ইন অন সলিউশন আমাদের এই এনিউ স্টাডি হাব তোমাদের সর্বাঙ্গীন মঙ্গলে সবসময় পাশে আছে। আমরা আজকে মূলত ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের এই কোর্সটিতে আমরা শুরু করছি। এখানে মূলত আমরা কম্পালসরি ইংলিশ তৃতীয় বর্ষের জন্য এবং যদি অনার্স সেকেন্ড ইয়ার কেউ পড়ে তাহলে তার জন্য হচ্ছে এটি নন মেজর কোর্স হিসাবে পরিগণিত হয়। আজকে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং এখানে টোটাল আমরা জানি 4 মার্কস আমাদের পরীক্ষায় আসবে, সেটা আমরা একটু আজকে আমরা আলোচনা করব। আমরা একদম রাইট ফর্ম অফ ভার্বের এ টু জেড একদম যদি বলতে যাই, আমাদের রাইট ফর্মস অফ ভার্বের যেই যেই জায়গা থেকে প্রশ্নগুলো হয় একদম তার সবগুলো আদ্যপান্ত একদম আমরা এ টু জেড আমরা এখানে সলভ করব। অর্থাৎ এই ক্লাসটি করলে রাইট ফর্মস অফ ভার্বের কোনো অংশই আশা করি তোমাদের আর বাদবে না, কোনো কিছুই তোমাদের বাকি থাকবে না। পুরো 4 মার্কসটি তোমরা খুব সহজে এখান থেকে পেয়ে যাবে। তাহলে আমরা একটু আজকে ক্লাসে শুরু করছি। আমাদের খুব সহজে যদি বলি তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব মূলত সমাধানের জন্য খুব বেশি নিয়ম আমাদেরকে যেগুলো শিখতে হয় সেগুলো কিন্তু সকলগুলো আমাদের এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এই ডিগ্রির ক্ষেত্রে অথবা নন মেজর কোর্সে যে সমস্ত রুলসগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় আমরা আজকে সেই প্রশ্নগুলোই আলোচনা করব এবং খুব জাদুকরী 3টি পদ্ধতির মাধ্যমে আমাদের পূর্ণ প্রশ্নগুলো সবগুলো তোমাদের সমাধান করিয়ে দেখাবো। অর্থাৎ আমাদের রাইট ফর্মস অফ ভার্বের যে হাজার হাজার রুলস সেগুলো আশা করি তোমাদের জানতে হবে না। এই যে রাইট ফর্মস অফ ভার্ব খুবই সহজে 3টি জাদুকরী পদ্ধতি 3টি রুলসের মাধ্যমে সমাধান করতে পারবো, তাই আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। মূলত ভার্ব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রাইট ফর্মস অফ ভার্ব ছাড়া আমরা মূলত দেখব যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেক প্রশ্নে আমরা সঠিক সমাধান করতে পারবো না। কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব সমাধানের জন্য আজকে আমরা 3টি রুলস দেখাবো। 1 নাম্বার হচ্ছে কোন কোন জায়গায় ভার্বের বেস ফর্ম বসবে, দ্বিতীয়ত হচ্ছে কোন কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি হবে এবং কোন কোন জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূলত রাইট ফর্মস অফ ভার্বে এই 3টা পরিবর্তনই সাধারণত পরীক্ষায় আসে আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ কিংবা অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর কোর্সে। তাহলে আমরা প্রথমেই শুরু করছি যে প্রথম রুলসটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্মটি কোন কোন জায়গায় আমরা ব্যবহার করব। প্রথমেই আমরা দেখব আমরা টু এর পরে, টু একটি প্রিপোজিশন, নর্মালি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু আমরা দেখব টু হচ্ছে একটি প্রিপোজিশন যার পরে ভার্বের সাথে আইএনজি না হয়ে ভার্বের বেস ফর্ম হবে। খেয়াল করুন, মাদার অ্যাডভাইসড মি টু গো, অর্থাৎ এই টু শব্দটা যেহেতু রয়েছে এবং তারপরে যদি পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আমরা চোখ বুঝে ওইখানে ওই ভার্বের বেস ফর্মটা লিখে দেব, কারণ আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সাধারণত ডিগ্রিতে দেখবেন বিগত বছরের প্রশ্নগুলোতে প্রায় সময় এই রুলস থেকে প্রশ্ন আসে। যেমন গতবারের পরীক্ষা এসেছিল হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক ড্যাশ ওয়ার্ক টু, ব্র্যাকেটে আছে এরকম ডু। তাহলে আমরা যেহেতু টু পেয়েছি, টু এর পরে জানি ভার্বের বেস ফর্ম বসবে, এই জন্য টু এর পরে আমরা তখন
দুটাই কারেক্ট করব। অর্থাৎ আমরা দেখছি যে টু প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব ব্যবহার করি আমরা, তাহলে ডেফিনেটলি টু এর পরে সেটি ভার্বের বেস ফর্ম হবে। আমরা এর পরবর্তী রুলসে যদি যাই, ডু, ডাজ, ডিড, যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি ডু, ডাজ, ডিড আমরা পাই, ডেফিনেটলি ডু, ডাজ, ডিডের পরে ভার্বের বেস ফর্ম করব। কারণ ডু, ডাজ, ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। খেয়াল করুন এই বাক্যটি, হি ডাজেন্ট ওয়ার্ক হার্ড, তাহলে ডাজ শব্দটি রয়েছে, এরপর যে ভার্বটি আমরা ব্যবহার করছি সেটি কিন্তু বেস ফর্মে ব্যবহার করছি, কারণ আমরা জানি ডু, ডাজ, ডিডের পরে ভার্বের বেস ফর্ম হবে। রুল নাম্বার 3, মডাল অক্সিলারি ভার্ব। আমরা সবাই জানি মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, বিশেষ করে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, এবং এর সাথে আছে মাস্ট, অট টু, নিড এবং ডেয়ার। এই শব্দগুলোর পরে যদি কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, অর্থাৎ ভার্ব বসাতে হয়, তাহলে ডেফিনেটলি এই শব্দগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে। যেমন খেয়াল করুন, শুড, এরপর কি হয়েছে, ভার্বের বেস ফর্ম লাভ, তাহলে শুড হচ্ছে একটি মডাল, তারপর ডেফিনেটলি ভার্বের বেস ফর্ম হবে, এবং শুডের পরে ভার্বের বেস ফর্ম করেছি আমরা লাভ। রুল নাম্বার 4-এ যদি আমরা খেয়াল করি, রুল নাম্বার 4-এ দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 ধরনের, তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা লেটস দ্বারা শুরু হয়, অথবা ডোন্ট দ্বারা শুরু হয়। এই 3 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সেটা যে ধরনেরই হোক না কেন, ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বটা বেস ফর্মে হবে। যেমন এই ডোন্ট দ্বারা শুরু হয়েছে, ডোন্ট রান ইন দ্য সান, তাহলে ডোন্ট দ্বারা শুরু হলেও ভার্বটা কিন্তু রান এবং সেইটা বেস ফর্মে হয়েছে। আবার যদি বলি আমরা লেটস এনজয় দ্য পার্টি, খেয়াল করুন তাহলে এনজয়, লেটস রয়েছে, তার মানে বাক্যটি কিন্তু ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এনজয় শব্দটি ভার্ব এবং এইটি কিন্তু অবশ্যই বেস ফর্মে বসবে, কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানেই ভার্বের বেস ফর্ম। অথবা যদি আমরা বলি ওপেন দ্য ডোর, খেয়াল করুন ওপেন শব্দটি ভার্বের বেস ফর্ম হয়েছে, কারণ এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং বাক্যটি ভার্ব দ্বারা শুরু হয়েছে। এরকম ক্ষেত্রে ডেফিনেটলি ভার্বটি বেস ফর্ম হবে। এরপরে আমরা যাই রুল নাম্বার 5, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণত যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটি বেস ফর্মে হয়, শুধু যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এছাড়া সকল ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। লাস্ট অন খেয়াল করুন, যদি কোনো বাক্যে এখানে একটি কমা এক্সট্রা রয়েছে, এটি হবে না। খেয়াল করুন, হ্যাড রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট অথবা ডিড নেভার, এই শব্দগুলোর পরে যদি কখনো ভার্ব বসাতে হয় সেই ভার্বটিও বেস ফর্মে বসবে। খেয়াল করুন, আই লেট দেম ইউজ মাই শুজ, খেয়াল করুন ইউজ শব্দটি বসেছে, সরি, খেয়াল করুন ইউজ শব্দটি হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়েছে, কারণ এই বাক্যে কি আছে, লেট। আর একটু আগে আমরা শিখেছি যদি কোনো বাক্যে লেট শব্দটি থাকে তাহলে সেখানে তারপরে যে ভার্বটি আসবে সেই ভার্বটি ডেফিনেটলি বেস ফর্মে বসবে। সুতরাং আমরা এখানে দেখলাম লেট শব্দ থাকার কারণে ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে আমরা এখানে মূলত দেখলাম ভার্বের বেস ফর্মটি কোন কোন জায়গায় আমরা ব্যবহার করব। ভার্বের বেস ফর্ম আমাদের প্রায় ব্যবহার করতে হবে। তাহলে ভার্বের বেস ফর্মের জন্য আমাদের যেই রুলসগুলো আমরা শিখলাম সেগুলো ব্যবহার করলে আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমাদের জন্য এটি একটি রুলস গেল। এরপরে আমরা দেখব পাস্ট পার্টিসিপল ফর্মটি কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। আমাদের যদি পাস্ট পার্টিসিপলটি ব্যবহার করতে হয় তাহলে কোন কোন কারণে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব সেটি এখন আমরা একটু দেখব। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ভার্বের 3টি ফর্ম রয়েছে, একটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, একটি পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটি হচ্ছে আইএনজি ফর্ম, যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। আমরা এখন দেখব পাস্ট পার্টিসিপল ফর্ম। খেয়াল করুন, বি একটি শব্দ, এর পরে বির পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ বি এর পরে যদি কখনো একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাই এবং সেখানে যদি একটি
ভার্ব থাকে সেই ভার্বটা অবশ্যই V3 রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম রূপে বসে। যেমন দ্য টেকনিক্স অফ দ্য টিচিং হ্যাভ টু বি চেঞ্জড, খেয়াল করুন বি রয়েছে এবং এরপরে ভার্বটি রয়েছে। এই ভার্বটি অবশ্যই চেঞ্জের পরিবর্তে কি হয়েছে, ইডি যুক্ত হয়েছে, চেঞ্জড। কারণ আমরা জানি বি এর পরে যে ভার্বটি আসবে সেটি অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম রূপে বসবে। এরপরে খেয়াল করুন আমরা একটু আগে শিখেছি মডাল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের হয় বেস ফর্ম, কিন্তু যদি মডালের পরে একটি বি ভার্ব যুক্ত হয় তারপরে হবে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন শুড, এরপরে একটি ভার্ব যুক্ত হয়েছে বি, বি হচ্ছে একটি, এখানে বি ভার্বটির পরে যখন আরেকটি ভার্ব আসবে সেটি ডেফিনেটলি পাস্ট পার্টিসিপল ফর্ম রূপে বসবে। রুল নাম্বার 3 তে খেয়াল করুন প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজির পরে যদি আরেকটি ভার্ব আসে সেটিও পাস্ট পার্টিসিপল ফর্ম রূপে বসবে। খেয়াল করুন হ্যাভিং ফিনিশড, তাহলে হ্যাভিং শব্দটি যেহেতু এই বাক্যে ভার্ব প্লাস আইএনজি হিসেবে বসেছে, তারপর একটি ভার্ব আসছে ফিনিশ, এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে হ্যাভিং এর পরে ফিনিশড, এটা হচ্ছে একটি বাক্যের আমাদের স্ট্রাকচার, যে প্রেজেন্ট পার্টিসিপলের পরে আরেকটি ভার্ব আসলে সেটি পাস্ট পার্টিসিপল হয়। রুল নাম্বার 4 এ খেয়াল করুন যদি কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিকাম, বিকেম, ওয়ান্ট, ওয়ান্টেড, ফিল, ফেল্ট, ফাইন্ড, ফাউন্ড এই শব্দগুলো থাকে এবং তারপর আরেকটি ভার্ব আসে, তাহলে সেই ভার্বটিও পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। খেয়াল করুন যদি বলি আই হ্যাভ, তারপর একটি ভার্ব আছে, খেয়াল করুন ডু ভার্ব ছিল, সেটাকে পরিবর্তন করে করেছে কি ডান। কারণ আমরা জানি হ্যাভ ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে ডেফিনেটলি সেটি কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং আমরা ঠিক সেই কাজটি করেছি। এরপর খেয়াল করুন রুল নাম্বার 5 এ যদি কোনো বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসে কোনো বাক্যে, এরপরে যদি আরেকটি ভার্ব আসে এবং সেই বাক্যটা যদি প্যাসিভ হয়, কিসে হয়, প্যাসিভে ভয়েজে হয়, তাহলে অবশ্যই সেই বাক্যের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে যেই ভার্বটি আসবে সেটি পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। কারণ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পর যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে হয় আইএনজি, আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে হয় পাস্ট পার্টিসিপল। যেমন খেয়াল করুন দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই মি, তাহলে ইজ রয়েছে, এরপর একটি ভার্ব রয়েছে কমপ্লিট, তার পাস্ট পার্টিসিপল বসেছে, কারণ এই বাক্যের সাবজেক্টটি বস্তুবাচক এবং সাবজেক্ট নিজে কাজ করছে না। যদি কোনো বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে সেই বাক্যটি কিন্তু প্যাসিভ ভয়েজে হয়, আমরা জানি। আর যদি কোনো বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে তাহলে সেটি হয় অ্যাক্টিভ ভয়েস। ঠিক আমরা সেই কাজটি করেছি, অর্থাৎ কোনো বাক্যের আমরা দেখলাম যে কোনো বাক্যে যদি হচ্ছে আমাদেরকে এরকম ভার্ব ব্যবহার করতে হয় তাহলে আমরা অবশ্যই কি করব, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে ওই ভার্বটির এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। কারণ কি, কারণ হচ্ছে বাক্যটি আছে প্যাসিভ ভয়েজে। তাহলে আমরা যদি এর পরবর্তী রুলসে যাই তাহলে আমরা প্রথম রুলসে শিখলাম ভার্বের বেস ফর্ম কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। এবারে শিখছি আমরা এবারে শিখব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোন কোন জায়গায় ব্যবহার করতে হয়। এরপরে শিখব লাস্ট রুলস আমাদের ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় বসে। ওকে, তাহলে রাইট ফর্মস অফ ভার্বের এবারে আমরা চলে এসেছি তৃতীয় পার্টে, অর্থাৎ আমরা তিনটি রুলসের প্রথম দুটি রুলস শিখেছি। প্রথমটিতে শিখেছি ভার্বের সাথে আইএনজি কীভাবে ব্যবহার করতে হয়, প্রথমটিতে শিখেছি আমরা কিভাবে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। দ্বিতীয়টিতে শিখেছি আমরা কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। আজকে আমরা শিখব কখন ভার্বের সাথে আইএনজি করতে হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্মটি আমরা কি কি কারণে ব্যবহার করব। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যদি বলি যে ভার্বের প্রথম রুলসে হচ্ছে 1 নম্বর রুলস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার।
এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। কখন হবে? যদি ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যখন দেখবো এটি একটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েস। আর আমরা একটু আগের ক্লাসে শিখেছিলাম অ্যাক্টিভ ভয়েস তখনই হবে যখন সাবজেক্ট নিজে কাজ করবে। আর সাবজেক্ট যখন নিজে কাজ করবে না তখন সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে খেয়াল করুন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। কারণ হচ্ছে একটি, সেটি হচ্ছে এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে। যেমন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এম এর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে এবং বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, যেটা হচ্ছে একটা ব্যক্তিবাচক। অর্থাৎ আমরা বলেছিলাম সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় এবং সে নিজে কাজ করে তখন ওই বাক্যের সাবজেক্টটি নিজে কাজ করলে এবং ব্যক্তিবাচক হলেই শুধুমাত্র সেটি অ্যাক্টিভ ভয়েস। ঠিক এখানে সেইটি হয়েছে, আই নিজে কাজ করছে, আই অ্যাম ডুইং, তাহলে অ্যাম এর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। এরপরে দ্বিতীয় রুলসে খেয়াল করুন, যদি কোনো একটি বাক্যে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিম্পল বাক্যে একটি ভার্ব থাকে, তারপর দ্বিতীয় ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, স একটি ভার্ব রয়েছে, দ্বিতীয়বার যখন কোনো একটি ভার্ব এসেছে ফ্লাই, তার সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। কারণ আমরা জানি একটি সিম্পল সেন্টেন্স একটি ভার্ব আই রয়েছে এবং ভার্বটি স আছে, এরপরে যখন আরেকটি ভার্ব আসবে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই জন্য স এর কারণে দ্বিতীয়বার ফ্লাই ভার্ব আসছে এবং তার সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে। রুল নাম্বার 3-এ খেয়াল করুন, এখানে আমরা জানি কোনো বাক্যে প্রিপজিশনের পরে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে তাহলে ডেফিনেটলি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যে কোনো প্রিপজিশন, শুধু টু বাদে। তাহলে খেয়াল করুন, আমরা যদি বলি যে আফটার ইটিং, তাহলে আফটার একটি প্রিপজিশন, এরপরে যে ভার্বটি আছে ইট, তার সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করেছি। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আফটার ইটিং আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, তাহলে খেয়াল করুন আফটার শব্দের পরে আফটার একটি প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হয়েছে। রুল নাম্বার 4-এ খেয়াল করুন, যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ভার্ব বসে, সাবজেক্ট হিসেবে ভার্ব বসলেও ডেফিনেটলি ওই ভার্বটির আইএনজি ফর্ম হবে। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ওয়াক শব্দটি একটি ভার্ব যেটি বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে এবং সেই কারণে ওয়াকের সাথে আমরা কি করেছি? আইএনজি যুক্ত করে দিয়েছি। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এরপরে খেয়াল করুন 5 নাম্বারে, লাইক, এনজয়, লাভ, ফিয়ার, ডিসলাইক, ফিল, স্টপ, এই শব্দগুলোর পরে যদি আরেকটি ভার্ব আসে তাহলে সেটিও আইএনজি ফরম্যাট হয়। যেমন হি লাইকস রাইটিং, তাহলে লাইক শব্দের পরে আরেকটি ভার্ব আসছে এবং তারপরে ভার্বটির সাথে আইএনজি হয়েছে। রুল নাম্বার 6, এখান থেকে প্রায় দেখবে যে ডিগ্রিতে প্রায় প্রশ্ন হয়, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড টু, এর সাথে আছে পাস্ট, ওর্থ, ক্যান, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এই শব্দগুলোর পরে যদি কখনো কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমনটি আমরা প্রায় দেখি এবং কয়েকদিন আগে যে ডিগ্রির পরীক্ষাটা হলো লাস্ট টাইম, সেখানেও কিন্তু একটি প্রশ্ন ছিল, যেমন ছিল হি ওয়েন্ট মার্কেট উইথ আ ভিউ টু, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্র্যাকেটে ছিল বাই এ শার্ট। খেয়াল করুন, যেহেতু উইথ এ ভিউ টু রয়েছে তাহলে পরবর্তী যে ভার্বটি বাই, তারপরে অবশ্যই সেটি তার সাথে আইএনজি যুক্ত হবে। কারণ আমরা শিখেছি উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত করার জন্য আমাদেরকে এই রুলসগুলো অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড টু, এই শব্দগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের শেষ পার্ট ছিল।
মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স, ডিগ্রি থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা আমাদের এই এনইউ স্টাডি হাবে তোমরা সাথে থাকবে। তোমরা এখান থেকে আমাদের লাইভ ক্লাস, আমাদের লাইভ প্রিমিয়াম ক্লাস এবং হ্যান্ড নোটস এবং সাজেশন সহ নানা সব সুযোগ সুবিধা তোমরা এখান থেকে উপভোগ করতে পারবে। আমাদের ওয়েবসাইটে তোমরা চাইলে ভিজিট করতে পারো www.nustudyhub.com। আমাদের অ্যাপস তোমরা ডাউনলোড করতে রাখতে পারো। আশা করি যদি কোনো শিক্ষার্থী আমাদের অ্যাপসটি ডাউনলোড করে রাখো, একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতদিন তুমি পড়বে তুমি এখানে অল ইন অন সলিউশন নামে একটি অপশনই পেয়ে যাবে, অর্থাৎ তোমার জন্য এটি একটি সম্পূরক বউক হিসাবে কাজ করবে। এরপর যদি আমরা বলি, আমাদের হেল্পলাইন রয়েছে। তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের 01717378297 এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের ইমেইলে তোমরা যে কোনো সমস্যা জানিয়ে ইমেইল করতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপেও নক করতে পারো তোমাদের যে কোনো সমস্যার জন্য। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এনইউ স্টাডি হাবের আমাদের এই যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।